জয় হিন্দ বন্ধুরা। আজকে আমি ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর অন্যতম একটি বড় সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেই সমস্যাটার নাম হলো বেগার সমস্যা বা ভিক্ষাবৃত্তি সমস্যা। আপনারা অনেকেই মনে করে থাকেন যে এই ভিক্ষাবৃত্তি সমস্যাটা হয়তো যারা এই কাজটা করছে সেটা তাদের জন্য অত্যন্ত বাধ্যতামূলক, অথবা এর পিছনে কোনো মাফিয়া চক্রের হাত রয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু আদতেও এমন নয়। আজকে এই সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তার সঙ্গে আমি এটাও আপনাদেরকে বলবো যে ভিক্ষা যারা করে, ভিক্ষাবৃত্তি করে যারা জীবন জীবিকা নির্বাহ করে, তারা সমাজের উপর কি কি নেতিবাচক প্রভাব ফেলে এবং তারা নিজেদের জীবনেও কি কি নেতিবাচক প্রভাব ফেলে, এই সব কিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি হলেও এটা আমার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো চলুন আর বেশি কথা না বলে এবার ভিডিওটি শুরু করা যাক। मुझे पैसे से जितना प्यार है दुनिया में नहीं है। पैसे से बहुत प्यार है। अरे अरबों खरबों चाहिए, तेरी भूख 10 करोड़ से मिट जाएगी, मेरी तो अरबों खरबों। मुझे पूरी। आपका नाम क्या है? व्हाट्स योर? আমি যদি আপনাকে ভিখারির সংজ্ঞা জিজ্ঞাসা করি তাহলে আপনার মাথায় কি আসবে? আপনি কি এটা ভাববেন যে যারা অন্যের ওপর নির্ভরশীল হয়ে বাঁচে বা অন্যের দানে যারা জীবনযাপন করে তাদেরকে ভিখারি বলা হয়? আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আমি আপনাকে একটা জিনিস ভাবার জন্য অনুরোধ করব। যদি আপনি কিছুটা ইতিহাসে ফেরত যান তাহলে আপনি দেখতে পারবেন যে সেখানে আমাদের দেশে অর্থাৎ প্রাচীন ভারতে বহু ঋষি মুনি সাধু সন্তরাও কিন্তু মানুষের দানেই জীবনযাপন করতো। তারাও নিজেদের জীবনের সমস্ত বেসিক জিনিসপত্র এমনকি খাদ্য এই সবকিছুর জন্য তারা মানুষের দানের ওপর নির্ভরশীল ছিল। আপনি যদি ইতিহাসে আরেকটু এগিয়ে যান, ইতিহাস থেকে বর্তমানের দিকে আসেন, তাহলে আপনি দেখতে পারবেন যে ভগবান বুদ্ধ এবং তাদের যে শিষ্যরা ছিল তারাও কিন্তু ভিক্ষুকের মতোই জীবনযাপন করত। এবং এছাড়াও আধুনিক ভারতেও আপনি দেখতে পাবেন যে মাদার টেরিজা তার সকল শিষ্যাদের কিন্তু বিভিন্ন মানুষের কাছে সাহায্য প্রার্থনার জন্য পাঠাতেন এবং তাদের কাছে অনুদানের জন্য হাত পাতাতেন। তাহলে আমি এতক্ষণ যেই সকল মহান মানুষদের কথা বললাম তাদের সঙ্গে কি বর্তমান সময়ের ভিখারিদের তুলনা করা সঠিক হবে? একদমই নয়। তার কারণ হলো যে আমি এতক্ষণ যে সকল মহান মানুষদের কথা বললাম তারা প্রত্যেকে একটি মহৎ উদ্দেশ্যের কারণে মানুষের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করত বা অনুদান গ্রহণ করত। আপনি যদি প্রাচীন ভারতে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে সেখানে সাধু ঋষি সন্তরাও নিজেদের সমস্ত কিছু অর্থ সম্পদ পরিত্যাগ করে শুধুমাত্র আধ্যাত্মিকতা লাভের জন্য তারা মানুষের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করত। এবং এমন ধরনের মানুষকে ভিক্ষা দেওয়াটা আমাদের ধর্মীয় কর্তব্যও বটে। কিন্তু যদিও বর্তমান সময়ে এমন অনেক মানুষ রয়েছে যারা ধর্মের আড়ালে মানুষকে বোকা বানিয়ে ভিক্ষাবৃত্তি করে থাকে, যদিও আজকে সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। কিন্তু এই ধরনের ভিখারিরা যারা রাস্তার ধারে বসে থাকে তারা মানুষের কাছ থেকে শুধুমাত্র নিজেদের দৈনন্দিন চাহিদা এবং নিজেদের আরো বেশ কিছু চাহিদা পূরণ করার জন্য এই ধরনের ভিক্ষাবৃত্তির পেশাকে তারা বেছে নেয় এবং তারা ধীরে ধীরে সমাজের জন্য কিন্তু একটি বোঝা হয়ে যাচ্ছে এবং বর্তমানে বলাই চলে যে তারা সমাজের একটি বোঝাতে পরিণত হয়েছে। আমাদের দেশে এমন কিছু মানুষ রয়েছে যারা আর্থিক অনটনের কারণে কিংবা কোনো পারিবারিক কারণে অথবা কোনো শারীরিক দুর্বলতা বা বিকলাঙ্গতার কারণে ভিক্ষা করতে বাধ্য হয়। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ ভিখারির কাছেই ভিক্ষাবৃত্তি একটি জন্মগত পেশা। বেশিরভাগ ভিখারির কাছেই এই ভিক্ষাটা কোনো দায়বদ্ধতা নয়, এটা তাদের কাছে একটি শখের পেশা। আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশের বেশিরভাগ ভিখারির কাছেই কোনো আধার কার্ড, প্যান কার্ড অথবা রেশন কার্ড থাকে না, যার ফলে তারা কোনো রকম কোনো সরকারি প্রকল্পের আওতায় আসতে পারে না। এখন এই ধরনের কোনো পরিচয়পত্র তাদের না থাকার পেছনেও একটি অন্ধকারময় সত্যি কিন্তু লুকিয়ে রয়েছে। একটা ভিখারির আসল কাজ হচ্ছে মানুষের ইমোশনাল দৃষ্টিকে আকর্ষণ করা, এবং এটার জন্য সবচেয়ে ভালো যেই পদ্ধতিটা সেটা হলো একটি বাচ্চার ব্যবহার করা। আর এই কারণেই একটি মহিলা ভিখারিকে বারংবার অবৈধ উপায়ে প্রেগনেন্ট করা হয়, যাতে সে তার প্রেগনেন্ট অবস্থার সময় তার নিজের অবস্থাটিকে মানুষকে দেখিয়ে মানুষের ইমোশন আকৃষ্ট করে ভিক্ষা গ্রহণ করতে পারে এবং ডেলিভারি হয়ে যাওয়ার পর সে যাতে তার ছোট বাচ্চাটিকে মানুষকে দেখিয়ে সেখান থেকেও তারা ভিক্ষা গ্রহণ করতে পারে। অপরদিকে সেই বাচ্চাগুলিও যখন একটু চলতে ফিরতে পারে, একটু যখন বড় হয়, তখন তাদেরকেও এই ভিক্ষাবৃত্তির কাজে নামিয়ে দেওয়া হয়। সেই বাচ্চাটি যদি মেয়ে হয় তাহলে 14-15 বছর অবধি সে ভিক্ষা করে এবং তারপরে তাকেও একটি সন্তান উৎপাদনের মেশিনে পরিণত করা হয়, যাতে সে অতি সহজেই ভিক্ষাবৃত্তির জীবনকে চালিয়ে যেতে পারে।
এবং সেই বাচ্চাটি যদি একটি ছেলে হয় তাহলে 11-12 বছর পর্যন্ত তো তার ভিক্ষা করতে কোনো সমস্যা হয় না, কিন্তু এরপরেই তাকে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয় যে সে এত সবল এবং সাবলীল হওয়ার পরেও কেন এরকম ভিক্ষা করে খাচ্ছে। এবং সেই কারণেই সে তখন বিকলাঙ্গ সাজার একটি নাটক করে এবং নিজেকে বিকলাঙ্গ বানানোর একটি নাটক করে সে তার ভিক্ষাবৃত্তির কাজকে কন্টিনিউ চালিয়ে যেতে থাকে। এমন নয় যে আমি একটি ভিখারিকে যে পরিমাণ অর্থ দিই বা তার ফলে তাদের খুব অল্প পরিমাণ রোজগার হয়, তাদের সারাদিনে রোজগার তো ভালোই হয়, কিন্তু সেই টাকাটা তাদের বাস্তবিক জীবনযাপনের ক্ষেত্রে তেমনভাবে কোনো কাজেই লাগে না। পরিসংখ্যানের অনুযায়ী দেখা গিয়েছে যে এই টাকার একটি বেশিরভাগ অংশ তারা নেশা করতে এবং মদ খেতে খরচ করে দেয় এবং এই টাকার ফলে তাদের জীবনযাপনের মানের কোনো উন্নয়নই ঘটে না। এবং আপনাদের মধ্যে অনেকেই বলতে পারে যে আমি তো ভিখারিদেরকে টাকা দিই না, আমি ভিখারিদেরকে খাবার কিনে দিই। কিন্তু আমি এক্ষেত্রেও বলবো যে আপনি যদি কোনো ভিখারিকে কোনো প্যাকেজিং খাবার কিনে দেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেই ভিখারিটি সেই প্যাকেজিং খাবারটি তার অরিজিনাল যে দাম সেই অরিজিনাল দামের চেয়ে অনেক কম পয়সায় একটি দোকানদারকে বিক্রি করে দিচ্ছে এবং তার বদলে সেই দোকানদারের কাছ থেকে ন্যূনতম কিছু টাকা পাচ্ছে। এটা করার পেছনে একমাত্র উদ্দেশ্য হলো যে তাদের যে এই ভিক্ষাবৃত্তি, এই সবকিছুর পেছনে তাদের একমাত্র উদ্দেশ্য হলো টাকা উপার্জন করা। তারা শুধু আপনার কাছ থেকে টাকা চায়, সেটা যে কোনো পদ্ধতিতে আদায় করাই সেটা তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে রাজস্থানের কংগ্রেস সরকার এই ভিখারি সমস্যা সমাধানের জন্য অত্যন্ত ভালো একটি প্রয়াস চালিয়েছিল। তারা প্রত্যেকটি ভিখারিকে পুনর্বাসন দেওয়ার পাশাপাশি প্রত্যেকটি ভিখারির মৌলিক চাহিদা পূরণ করার চেষ্টা করেছিল। এমনকি যেই সকল ভিখারিরা সম্পূর্ণভাবে শারীরিকভাবে সক্ষম এবং স্বাবলম্বী তাদেরকেও চাকরি দেওয়ারও একটি চেষ্টা চালিয়েছিল। এবং বলা চলে এই যে প্রয়াস তারা চালিয়েছিল নির্দ্বিধায় এটি ভূয়সী প্রশংসা পাওয়ার মতো একটি প্রয়াস। অতঃপর আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে একজন ভিখারিকে অর্থ সাহায্য করা উচিত নাকি উচিত নয়, আমি বলবো আপনার সাধারণ বুদ্ধিতে যদি মনে হয় যে একজন ভিখারি সে সম্পূর্ণভাবে বিকলাঙ্গ বা অত্যন্ত বয়স্ক, তাহলে অবশ্যই তাকে অর্থ সাহায্য করুন। কিন্তু যদি আপনার বিন্দুমাত্র সন্দেহ হয় যে কোনো একজন ভিখারি বিকলাঙ্গ সাজার অভিনয় করছে, তাহলে তাকে একদমই অর্থ সাহায্য করবেন না। এবং যদি কোনো সুস্থ সবল ভিখারি আপনার কাছে এসে ভিক্ষা চায় তাহলে তাকে দিয়ে ছোটখাটো কোনো কাজ করিয়ে নিন, তাকে দিয়ে নিজের গাড়ি পরিষ্কার করিয়ে নিন বা জুতো পরিষ্কার করিয়ে নিন এবং তার বদলে পারিশ্রমিক হিসাবে তাকে সেই অর্থটা দিন, যাতে সে সেই অর্থের মূল্য বোঝে। অবশেষে আপনি এটা মানুন চাই না মানুন, ভিক্ষাবৃত্তি আমাদের দেশের অন্যতম একটি বড় সমস্যা এবং ভিক্ষাবৃত্তি কোনোভাবেই কোনো দেশের অগ্রগতিকে কিছুতেই ত্বরান্বিত করতে পারে না। এই ভিক্ষাবৃত্তির সমস্যার অতি শীঘ্র একটি সমাধান হওয়া অত্যন্ত প্রয়োজন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং আমার এই ভিডিওগুলি ভালো লাগলে আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এবং এই কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে আমি আশা করব এই ভিডিওটিকে আপনি আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যেও ছড়িয়ে দেবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।